5 বছরের আগেই সরকার ফেলে দিতে চায় বিরোধীরা, কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়, বললেন মির্জা ফখরুল। রাজনীতির সুযোগ পাবে না গণহত্যাকারীরা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। 5 মাসও হয়নি এই সরকারের, আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায় যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ জামায়াতের। কাঠামো পরিবর্তন না হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা এনসিপির। যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারি দলের, দায়িত্বশীল ভূমিকা তাদেরকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দণ্ডিত হাসিনা সংবাদ সম্মেলন আয়োজনের সংশ্লিষ্টতা নেই ভারতের, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্যকে সমর্থন করে না দিল্লি। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল, সিলেটে 2 বাসের সংঘর্ষে ঝরল 9 প্রাণ। বগুড়ায় একই এলাকায় 2 দুর্ঘটনায় নিহত 9। ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনে 4 বগি উদ্ধার। বাংলাদেশের ভিসা নীতিতে আসছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো চালু হচ্ছে ই ভিসা। $50 লাখ ভিসা মুক্ত ভ্রমণ, থাকছে 30 দিনের অন অ্যারাইভাল সুবিধা। টরন্টো থেকে ঢাকামুখী বিমান বাংলাদেশের ফ্লাইটে কারিগরি ত্রুটি, ইতালির রোমে গ্রাউন্ডেড। উড়োজাহাজের ভেতর 7 ঘন্টা আটকা ছিলেন 259 যাত্রী। এবং মাদক চোরাচালানে কারবারিদের নিত্য নতুন কৌশল, ভারত থেকে এনে চাঁপাইনবাবগঞ্জে মজুদ। বিশেষ জ্যাকেটে ঢাকায় আনা হচ্ছে ফেন্সিডিল, চক্রের 4 জন গ্রেফতার। পাঁচ বছর আগে বিরোধীরা সরকারকে ফেলে দিতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে একটি পক্ষ, যা গণতন্ত্রের সঙ্গে যায় না। টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে তিনি কথা বলেন। এ সময় নির্ভয়ে সত্য প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের প্ল্যাটফর্ম টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আয়োজনে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তুলে ধরা হয় সম্পাদকীয় স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা সহ 10 দফা নীতিগত প্রস্তাব। টেলিভিশন নীতি নির্ধারকরা বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একে অন্যের পরিপূরক। নির্ভয়ে সত্য তুলে ধরা, ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করাই টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের প্রকৃত শক্তি। কোনো রাজনৈতিক, প্রশাসনিক বা বাণিজ্যিক চাপের বাইরে থেকে সংবাদ মাধ্যম যেন জনস্বার্থে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই পরিবেশ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। গণমাধ্যম হলো গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। রেললাইনের 2টি লাইন যেমন একসঙ্গে সমানতালে চললে একটি ট্রেনকে নিরাপদে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি গণতন্ত্র এবং গণমাধ্যমও পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার মাধ্যমে একটি রাষ্ট্রকে সুশাসন, ন্যায় বিচার, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যমের উপর কোনো গোয়েন্দা চাপ নেই। টেকসই ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার আন্তরিক। সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারকে চোখে চোখে রাখা আর নির্ভয়ে সত্য তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা, সমালোচনা সবকিছু হবে। এখন কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না, বায়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। বিরোধী দলের বক্তব্য কতটা গণতান্ত্রিক সে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না।
আপনি পার্লামেন্টে আসেন, জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। গ্যাসের সংকট বিএনপি সরকারের তৈরি নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে সবসময় ধ্বংসস্তূপের ওপর সরকারের দায়িত্ব নিতে হয়েছে। যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষ গণহত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। আইনমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। দেশের মাটিতেই তার বিচার হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, বিশেষ কোনো আদালত নয়, প্রচলিত আইনে বিচার হবে দণ্ডিত পলাতক শেখ হাসিনার। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাআল্লাহ বিচার হবে এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া অন্য কোনো সুযোগ নেই বলে মনে করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। উনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশে ঢুকবেন, আর আমি ফুলের মালা নিয়ে যে দাঁড়িয়ে থাকব, এই আশা করাটা মনে হয় একটু বেশি হয়ে যায়। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক। এদিকে কক্সবাজারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো সুযোগ দেবে না দেশের মানুষ। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচার সহ অন্যান্য অপকর্ম ঠেকাতে সেনা ক্যাম্প বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওমর ফারুক, সময় সংবাদ। এনে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তার কাছে। রুবেল, আমরা রিপোর্ট দেখলাম, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি বক্তব্য আসলো? আজকে এই যে আমরা রিপোর্ট দেখলাম যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার পক্ষ থেকে আলোচনায় আসছে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা তারা কিন্তু এই আলোচনাগুলো সামনে আনছে। কেননা 5 মাসের সরকার নিয়ে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের নানান বক্তব্য এবং ইতিমধ্যে কয়েকটা ঘটনাও সামনে এসছে। সেগুলোর বিস্তারিত বিশ্লেষণে মূলত সরকার দলের যারা রয়েছেন তারা বলেছেন এর বাইরেও কিছু ঘটনা ঘটেছে, যেগুলো গণ অভ্যুত্থান কেন ঘটছে, পলাতক যে রাজনৈতিক দল তাদের অবস্থান, সেগুলো নিয়েও সরকার দলের পক্ষ থেকে কথা আসছে। আমরা যদি বলি যে স্থানীয় সরকার মন্ত্রী তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যে 5 মাসের সরকারেই বিরোধী দল চায় যে সরকার 5 বছর টিকবে না, এর আগে ফেলে দিতে হবে। এই যে বক্তব্যগুলো আসছে, এই বক্তব্যগুলোকে তিনি বলছেন যে এটা মানে খুবই দুঃখজনক অরাজনৈতিক বক্তব্য, এটা আসলে এই মুহূর্তে বলার মতো কোনো যৌক্তিকতা নেই। কেননা বর্তমান সরকার তিনি একটা ধ্বংসস্তূপের উপরে এই দায়িত্বগুলো নিয়েছেন। গ্যাস সংকট বলেন, বিদ্যুৎ সংকট বলেন, যেই সংকটগুলো রয়েছে এই সংকটগুলো তিনি ফাইন্ড আউট করেছেন যে এই সংকটগুলো দীর্ঘমেয়াদী, অনেক দিন আগের সংকট এবং বিগত সরকারের যে লুটতরাজ ছিল সেগুলোর কারণে মূলত এই সংকট এই মুহূর্তে বিরাজমান। তো সেখান থেকে উত্তরণের জন্য সরকার কাজ করছে, তাদের সময় দিতে হবে। এখনই রাজপথে নেমে সরকার ফেলে দিবে এই ধরনের কথাবার্তার তীব্র নিন্দা তিনি জানিয়েছেন এবং এটা বলেছেন যে এটা আসলে ফলপ্রসূ কোনো ফলাফল আসলে বয়ে আনবে না, সকলে মিলে দেশ পরিচালনার জন্য এগিয়ে আসতে হবে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু একটি কথা বলেছেন এবং পাশাপাশি অনেক কথাই বলেছেন যে এই গতকালকে আপনি জানেন যে গেল কয়েকদিনে আলোচনায় ছিল যে ডিসেম্বরে সরকার বিগত পতিত সরকার দেশে আসবেন, এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন, কি করবেন না কোনো। তো সেই বিষয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগের যে রাজনীতি, সে রাজনীতি আসলে এই মুহূর্তে দেশে করার সুযোগ নেই। কেননা এতগুলো মানুষ হত্যা করে সেইটা আসলে কতটা গ্রহণযোগ্য হবে মানুষের, সে বিষয়টি তিনি সামনে এনেছেন। যদি এই গণহত্যাকারীদের রাজনীতি করতে হয় তবে অবশ্যই তাদের আইনের সম্মুখীন হতে হবে। কেননা এতগুলো মানুষের জীবন নিয়ে রাজনীতি করা কোনো ইতিহাসে এই পাশাপাশি
আইনমন্ত্রী তিনি কিন্তু একটি কথা বলেছেন যে এই যে বলা হয় ডিসেম্বরে শেখ হাসিনা তিনি দেশে ঢুকে যাবেন, তিনি বলছেন যে স্বাগত, দেশে আসেন কিন্তু আইনের মাধ্যমে আসেন, আইনকে ফেস করেন, আর যেই ধরনের অপরাধ এবং প্রমাণিত অপরাধ তার বিরুদ্ধে রয়েছে সেক্ষেত্রে তিনি বাংলাদেশে ঢুকলে কারাগারে যাওয়া ছাড়া বিকল্প নেই, সেটাকে তিনি ফেস করতেই স্বাগত জানিয়েছেন। সেক্ষেত্রে বিরোধীরা কি বলছেন? আপনি জানেন যে বিরোধীরাও আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা সামনে এনেছেন, সে নিয়ে একটা প্রতিবেদন রয়েছে, আমরা সেই প্রতিবেদনটাকে দেখব। বিরোধী দল থেকে বলা হয়েছে যে সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদুল ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা না হলে ফ্যাসিবাদ সরকারের মতো বিরোধী সরকারও ব্যর্থ হবে। শুক্রবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণ অভ্যুত্থানের ওপর স্থিরচিত্র প্রদর্শনীতে যোগ দেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। পরে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা না করলে ফ্যাসিস্ট সরকারের মতো ব্যর্থ হবে বর্তমান সরকারও। শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে ক্যাম্পাসগুলোকে ফ্যাসিস্ট সরকারের মতো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। যদি কাঠামোগত সংস্কার না করা হয় এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাট সার্কিট হাউজে মতবিনিময়ে তিনি বলেন জনগণ চায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারি দলের, দায়িত্বশীল ভূমিকা তাদেরকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। এই দিক থেকেই সর্বকালের সর্বযুগের সব সময় ভায়োলেশন হয়। তার উপরে যে রায় হয়েছে, আরো যে বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে সেগুলা তাকে ফেস করতে দেওয়া উচিত। জামায়াত আমির বলেন আওয়ামী লীগ এখনই রাজনীতিতে আসুক, এটা জনগণ চায় না। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, সেক্ষেত্রে রুবেল তাদের বক্তব্য যদি একসাথে বলেন। তাদের বক্তব্য রিয়াকশন মঞ্জুর বলি, অনেকটা মিশ্র প্রতিক্রিয়া বলা চলে। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট, রাজপথের রাজনীতি, বিরোধী দলের অবস্থান থেকে সরকার দলের যে ভূমিকা, সেগুলো নিয়ে তারা কথা বলেছেন। পাশাপাশি শেখ হাসিনার এই যে আলাপচারিতা, তার গর্জন, এগুলো নিয়েও কিন্তু তারা বলেছেন। আমরা যদি মোটা দাগে বলি যে জামাতের আমির তিনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। তবে উল্লেখযোগ্য যদি বলি যে বর্তমান সময়ে এবং বেশ কিছুদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, পাশাপাশি যে অপরাধগুলো রয়েছে দেশের সুসংগঠিত বা বিভিন্ন জায়গায় ঘটছে, বোমা হামলার মতো ঘটনা, বিভিন্ন জায়গায় বোমা সদৃশ্য বস্তু পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের মব কালচার সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের ভায়োলেন্স তৈরি হয়েছে, এগুলোতে সরকার ব্যর্থ তিনি বলতে চাচ্ছেন। এবং তিনি বলতে চাচ্ছেন এগুলো সরকারের দায়িত্ব হচ্ছে দেশকে সুশৃঙ্খল রাখা এবং মানুষের মধ্যে আস্থা তৈরি করা, যাতে এই সরকার এবং এই যে জুলাই পরবর্তী সরকার বা পরবর্তী যে গোষ্ঠীগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের প্রতি মানুষের যাতে আস্থা ফিরে আসে, এবং এর পূর্ণাঙ্গ দায়িত্ব হচ্ছে সরকারের। এইভাবে যদি চলতে থাকলে সরকার ব্যর্থ হবে এবং সরকারের একটা বলা যায় যে তারা ব্যর্থতার দিকে অগ্রসর হবে, এটা জামাতের আমির বলেছেন। পাশাপাশি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি কিন্তু বলেছেন যে বিগত সময়ের মতো বলতে জুলাই গণঅভ্যুত্থান যে কারণে ঘটলো, দীর্ঘ 17 বছরের নিপীড়ন নির্যাতন যেটা বর্তমান সরকারি দলের উপর হয়েছে, পাশাপাশি বিভিন্ন উইংস বিরোধী দলের উপর হয়েছে, সেই ধরনের আচরণ সরকার দলীয় লোকজন, সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে কি প্রকাশ পাচ্ছে কিনা, সেই বিষয়টি তিনি সামনে এনেছেন। যদি এটা প্রকাশ পায় তাহলে এই সরকারের পরিণতি সেই দিকে যাবে কিনা সেটি সরকারকে ভেবে দেখতে হবে। এবং তিনি আশঙ্কা করছেন যে এই সরকারের যারা দায়িত্বশীল নেতাকর্মী রয়েছেন তারা এই বিষয়টি ধ্যান দেবেন এবং সেই ধরনের কোনো কিছু তারা করবেন না, এখনই নজর দেওয়া জরুরি, এই কথাটা তিনি বলেছেন। আবার ফ্যাসিবাদের উত্থানের সংখ্যা তিনি যে করছেন সেটা কিন্তু এই কারণেই করছেন যে যেই ফ্যাসিবাদের পতন তারা সবাই মিলে করেছেন, সেই ফ্যাসিবাদের উত্থানের যে সূত্রপাত সেগুলো বিভিন্ন যে আলামত সেগুলোতে তিনি দেখতে পাচ্ছেন, এই বিষয়ে তিনি বলেছেন। আর যে কথা আমরা আলোচনা করেছিলাম কিছুক্ষণ আগে যে প্রতিদোষ সরকার, শেখ হাসিনার সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে এক ধরনের বলা যায় যে তারা তাদের মতামত জানিয়েছেন। সেই বিষয়ে ভারতে একটি
সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে দণ্ডিত হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনে ভারত সরকারের সংশ্লিষ্ট নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত সরকার। फिर से मैं दोहराना चाहता हूं कि भारत सरकार का इस प्रेस वार्ता में कोई भूमिका नहीं थी। यह प्रेस वार्ता एक निजी मीडिया संस्था द्वारा आयोजित किया गया था। साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूं कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है, खासकर वो शब्द जो वहाँ के सरकार के बारे में कही गई है। সেক্ষেত্রে রুবেল, আমরা অপেক্ষা ছিলাম যে ভারত সরকারের পক্ষ থেকে আসলে কি বিবৃতি আসে। আনুষ্ঠানিক বক্তব্য গতকাল পর্যন্ত পাওয়া যায়নি। আজকে যে বক্তব্য পাওয়া গেল, আসলে মূল বক্তব্য কি? মূল বক্তব্য মোটা দাগে তারা বলতে চেয়েছেন যে এই সংবাদ সম্মেলনের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই, তারা এই ধরনের বক্তব্য সমর্থন করে না। এটা শুধুমাত্র যারা আয়োজন করেছেন তাদের উপরেই তারা দায় দিয়েছেন, কিন্তু এর বাইরেও কূটনৈতিক অনেক কথা থাকে। তারা বলছেন তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এই তারা ফিরে আসা, তারপরে তাদের যে এই সরকার, বর্তমান সরকারের বৈধতা নিয়ে, তাদের কার্যক্রম নিয়ে যে ধরনের বক্তব্য তারা দিয়েছেন, সেইগুলোকেও তারা বলেছেন যে এই সরকারের বিরুদ্ধে যে কথা বলেছেন এগুলো তারা সমর্থন করে না। সর্বমোট কথা হচ্ছে যে ভারতের পক্ষে থেকে এই সংবাদ সম্মেলনটাকে একদমই তারা উড়িয়ে দিয়েছেন, যে এর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, এর সাথে তারা এই নিয়ে তারা মন্তব্য করতে চান না। কিন্তু কূটনৈতিক ভাষায় বলে যে এক দেশে কোনো কিছু হলে সেটা নিয়ে তো কোনোভাবে দায় এড়ানো যায় না। বাংলাদেশের পক্ষ থেকে আমরা দেখেছি যে ক্ষুদ্র প্রতিক্রিয়া কিন্তু জানানো হয়েছে, কিন্তু তারা মূলত বলতে চাচ্ছেন যে এই বিষয়ে আমরা আসলে কিবহল না, এটা আমরা সমর্থন করি না। রুবেল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ। শেখ হাসিনার বক্তব্যের পর দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে দেশের সরকার এবং বিরোধীরা একই সাথে ভারতের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া এসেছে, এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছে অন্যান্য খবরে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামাত। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠেছে বলেও অভিযোগ তার। শিক্ষাঙ্গনগুলোতে সংঘাতের ঘটনায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা তৈরির কথাও বলেছেন তিনি। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের ভোটে আগামী 20 আগস্ট নির্বাচিত হবেন রাষ্ট্রের নতুন অভিভাবক। এর আগে হবে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্তকরণ। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026। প্রধান বিরোধী দল হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করার সুযোগ থাকলেও নানা কারণে কাউকে মনোনয়ন দিতে আগ্রহী নয় জামায়াত। সময় সংবাদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একটা অপোজিশন থাকার পরও যখন সরকারি দল মেজরিটি যাদের ভোটে প্রেসিডেন্ট হবে, তারা যদি ফিল না করে যে না আমরা অপোজিশনের সাথে একটু কথা বলি, তো একেবারে যেচে পড়ে, আর যে আমরা জানি যে আমাদের দেওয়া প্রার্থী এখানে জিতবে না, তো ইচ্ছে করে অপমানিত হওয়ার জন্য, আমাদের পরাজিত হওয়ার জন্য আরেকটা নির্বাচনের জন্য এত আগ্রহ দেখানোর মধ্যে আমরা খুব একটা কিছু সৌন্দর্য গণতন্ত্রের আছে বলে সমীচীন মনে করি না। যে যদি ওনারা আলোচনা করতেন যে আসেন সবাই মিলেঝিলে একটা প্রার্থী দিই, যদি বলতেন, তো সে যদি তো হয়নি, যদি তো নদীতে চলে গেছে, নিজেরাই তো নিয়ে গেছে প্রথমে স্ট্যান্ডিং কমিটি, পরে নিয়ে গেছে প্রাইম মিনিস্টারের কাছে। দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, শিক্ষাঙ্গন থেকে জাতীয় রাজনীতি সব জায়গায় প্রকাশ পাচ্ছে কর্তৃত্ববাদী চরিত্র। রাষ্ট্র সংস্কার না হওয়ায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা মিয়া গোলাম পরওয়ারের। আমরা আশা করেছিলাম যে অন্তত ক্যাম্পাসের ছাত্রদের হোক বা রাজনীতির মাঠে মূল রাজনৈতিক দলে দলে হোক, অন্তত ফিজিক্যাল মারামারি, হামলা, আক্রমণ, আহত, ব্যাড কালচার থেকে হয়তো নতুন বাংলাদেশে আর আমরা যাবো না। এমনি রাজনৈতিক বিতর্ক হবে, রাস্তাঘাটে হবে, পার্লামেন্টে হবে, বক্তৃতায় হবে, গায়ে হাত দেওয়ার রাজনীতি হয়তো এই শেষ হয়ে গেল মনে হয়, যেটা আগে হয়েছে। কিন্তু আবার তো ওনারা স্টার্ট করেছে ভিন্ন মত, দমন পীড়ন, দলীয়করণ মুক্ত, এটা হতে গেলে ওই সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। এই জন্য রাজনীতিতে সহ অবস্থানের এই সৌন্দর্য রাখতে গেলে আমাদেরকে মূল গোড়ায় ফিরে আসতে হবে, যে আমাদের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে হবে। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর সংস্কার সহ রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হবে বলেও জানান জামায়াত সেক্রেটারি। ওনারা আরেকটা হাসিনা হয়তো তৈরি হতে চান, তো এই কারণে ওনারা গণভোট আর মানেন না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে।
উদ্বোধনের পর প্রথম ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়। আন্দোলনের স্মারক আর স্মৃতিচিহ্নে কৌতূহলী দৃষ্টি, অব্যবস্থাপনার অভিযোগ। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল। বেপরোয়া গতিতে ওভারটেকিং এর সময় সিলেটে 2 বাসের সংঘর্ষে ঝরল শিশুসহ 9 প্রাণ, আহত 14 জন হাসপাতালে। বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়া বাসের চাপায় মারা গেছেন 7 জন, আহত 14 জনের অবস্থাও সংখ্যাজনক। পরে একই স্থানে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী। এছাড়া বাগেরহাটেও সড়কে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 7টা 5 মিনিট ঢাকা সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণহীন গতিতে ওভারটেক করতে গিয়ে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ। সিলেট থেকে ঢাকা আসছিল ইউনিক পরিবহনের বাস, অন্যদিকে সিলেট যাচ্ছিল বেঙ্গল স্লিপার কোচ। উসমানীনগরের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহনের বাসটি সামনে থাকা পিকআপ ভ্যান ওভারটেক করতে গিয়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের 7 যাত্রী মারা যান। আহত 16 জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শিশুসহ আরও 2 জন মারা যায়। দরজা আমি বাঙ্গা যারা সুস্থ আছে তারা তরাতরি বাগরছে, তারপর এর ভিতরে ফায়ার সার্ভিসে ফোন দিছে, পর তারা আইছে, আর পর যারা অবস্থা খুবই খারাপ তারা তাড়াতাড়ি বাগরছে। এটা তো 120 টন, আর ইউনিক হইল আপনার 40-50 হইব। আপনার ইউনিকে তোমার বেঙ্গল গাড়ির ড্রাইভারের অরণ নেন না, এরপর 2টা বইছে। 14 জনের চিকিৎসা চলতেছে, এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের আইয়ের ইমার্জেন্সি অপারেশন চলতেছে। এদিকে ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে বগুড়ার এরুলিয়া বাজারে শাহ ফতে আলী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে কাজের সন্ধানে থাকা 25 থেকে 30 জন শ্রমিককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহত 18 জনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও 4 জন মারা যান। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। হঠাৎ করে গাড়িটা তার নিয়ন্ত্রণ হারিয়ে আপনার ওই পোলের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে। খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে। কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। তারা যদি আমাদের লিখিত অভিযোগ দেয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আইন অনুযায়ী যেটা আছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। দুর্ঘটনার পরপরই স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে এরুলিয়া বাজারে স্পিড ব্রেকারের কাজ শুরু হওয়ায় 4.5 ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। নিহত 7 জনকে 25,000 টাকা করে এবং আহতদের 15,000 টাকার অনুদান দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। এদিকে বিকেলে একই স্থানে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা নিহত দম্পতির নাতি। তারিফ রহমান, সময় সংবাদ। ময়মনসিংহের গফরগাঁও জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে 7 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, একই স্পটে বারবার দুর্ঘটনা হলেও কার্যত কোনো ব্যবস্থা নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা ময়মনসিংহ রেলপথে আবারও লাইনচ্যুত ট্রেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কারসহ 4টি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় রুটটিতে ট্রেন চলাচল। শুক্রবার সকাল 9:15টার দিকে শিবগঞ্জ রেল ক্রসিং পার হয়ে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হয়। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলেও বিপাকে পড়েন শত শত যাত্রী। একই স্পটে বারবার এমন দুর্ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বিকট শব্দ হয়েছে, পরে মানুষ যাত্রীরা বিভিন্ন রান্তি সৃষ্টি হয়ে গেছে, ফালাফালি করে নামতে আছে। পরে বিশা থেকে নামে আসে দেখি ইঞ্জিল বাদে 4টা বগি লাইনচ্যুত হয়ে গেছে। পাথর না থাকার কারণে এই লাইনচ্যুত হয়। আর তারা দেখি প্রতিদিনই কাজ করে, কিন্তু লাইনের যে পিনগুলান আছে সেই পিনগুলান সঠিকভাবে না থাকার কারণে এই লাইনগুলান এই লাইনচ্যুত হয়। যাতায়াত করা অনেক কঠিন, মানে কিছুদিন পর পর এই রুটে অনেক দুর্ঘটনা ঘটে রেল লাইনে। এই জায়গায় 3বার হয়েছে, আমরা তো আর্জেন্ট জরুরি কাজে তো দেশে যাচ্ছি। এই একটা জায়গায় বারবার এই দুর্ঘটনা ঘটতেছে, একটা জায়গায় এইটুক সরকার নজর দিয়ে দেখতেছে না। দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত 4টি বগি বাদ দিয়ে বাকি 7টি বগি দিয়ে যাত্রীদের ময়মনসিংহে পাঠানো হয়। এছাড়া ঢাকা ময়মনসিংহ রুটের অন্য ট্রেনগুলো ভৈরব হয়ে বিকল্প পথে চলাচল শুরু করে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুতির কারণ খুঁজতে কাজ করছে তদন্ত কমিটি। রেলটা কিভাবে ভাঙছে এটা পরবর্তীতে এটা কি
পড়ে যাওয়ার পরে ভেঙেছে না আগে ভাঙছিল বা কি সমস্যা এটা দেখতে হবে। ঘটনার 4 ঘন্টা পর বগি উদ্ধারে ময়মনসিংহ ও ঢাকা থেকে আলাদা উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। এরপর 2 ঘন্টা উদ্ধার কাজ শেষে 6 ঘন্টা পর উদ্ধার করা হয় লাইনচ্যুত 4 বগি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলাদেশের ভিসা নীতিতে আসছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো চালু হচ্ছে ই ভিসা। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য থাকছে 30 দিনের অন অ্যারাইভাল ভিসার সুবিধা। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, নতুন ভিসা নীতির আওতায় চালু হচ্ছে ই ভিসা। এছাড়াও 50 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীরা পাবেন ভিসাহীন ভ্রমণের সুবিধা। একই সঙ্গে তাদের জন্য 30 দিনের অন অ্যারাইভাল ভিসার সুযোগ থাকছে বলেও জানানো হয়। ঢাকার উদ্দেশ্যে টরন্টো ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী ফ্লাইট কারিগরি ত্রুটির কবলে ইতালির রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। পরবর্তীতে ওই ফ্লাইটটির যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমান জানায়, ফিরতি ফ্লাইটটি টরন্টো থেকে শুক্রবার স্থানীয় সময় বিকেল 5টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এরপর স্থানীয় সময় সন্ধ্যা 7টায় বিমানটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জ্বালানি ও ক্যাটারিং খাবার সংগ্রহের জন্য যাত্রা বিরতি করে। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে পুনরায় উড্ডয়নের কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে বিমানটি ছাড়তে পারেনি। প্রাথমিক পরীক্ষার পর যান্ত্রিক সমস্যা দেখা দেয় ফ্লাইটটির যাত্রা বাতিল করে গ্রাউন্ডেড করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন 3 শিশু নিয়ে 253 জন যাত্রী। ফ্লাইটটিতে ককপিটেও কেবিন ক্রু ছিলেন 12 জন। তাদের জন্য বিকল্প ফ্লাইট, আবাসন ও খাবারের ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাজ করছে বলেও জানান সংস্থাটি। এই ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রা বিরতি করে জ্বালানি ও ক্যাটারিং সংগ্রহ করার কথা ছিল। নাটোরে বিমান ও পর্যটন মন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপের পথসভায় আটক যুবকের কাছে পাওয়া পিস্তলটি খেলনা পিস্তল বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যায় নাটোর সদর থানায় অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছেই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। পুলিশ জানায়, বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা ছিল উত্তরা গণভবন এলাকায়। এ সময় সভাস্থলে থাকা এক যুবকের কাছে পিস্তল পাওয়ায় তাকে আটক করে পুলিশ। তবে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এটি প্রকৃত পিস্তল নয়, বরং খেলনা পিস্তল ছিল। এটি আসলে খেলনা পিস্তল এবং যে গুলিগুলো দেখছেন এগুলো প্লাস্টিক জাতীয় গুলি। তারপরও সেই যুবক সেখানে এই খেলনা পিস্তল হলো সেটি কেন নিয়ে গিয়েছিল এই বিষয়টি আমরা আরো গভীরভাবে যাচাই বাছাই করছি। বাংলাদেশ লিবারেশন ওয়ার্কআউটস অ্যান্ড লিবারেশন ডে উপলক্ষে কুর্মিটোলা গলফ ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। দেখতে পাবেন, পরিচিত হবেন মুক্তিযুদ্ধের নানা অজানা কাহিনী সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানা প্রয়োজন। সেজন্য আমি তাকে অনুরোধ করেছি, তাকে ধন্যবাদ জানাই, তিনি অনুগ্রহ করে আজকের এই সভায় উপস্থিত হয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনী, প্রকৃত কাহিনী অনেকটাই অচেনা, অনেকটাই অজানা রয়ে গিয়েছে। কারণ স্বাধীনতার অব্যবহিত পরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা চাননি যে বাংলাদেশের প্রকৃত চিত্র, স্বাধীনতা যুদ্ধের প্রকৃত চিত্র সাধারণ মানুষ জেনে ফেলুক, এটা তারা অনেকেই চাননি। এই জন্য স্বাধীনতা যুদ্ধের অনেক কাহিনী আজও জনগণের কাছে অনেক অচেনা হয়ে রয়েছে। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। পাকিস্তান আর্মির একটা, আমরা জুনিয়র অফিসার হলো পাকিস্তান আর্মিতে 2.5 বছরের মতো কাটিয়েছি। পাকিস্তান আর্মির একটা অভ্যাস হলো সকল রাজনৈতিক সমস্যার মিলিটারি সলিউশন দেওয়া, বল প্রয়োগ করে সব সমস্যার সমাধান তারা করতে চায়।
1971 মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। যেহেতু তৎকালীন বাংলাদেশের জনগণের ভোটের কোনো মূল্য শাসকদের কাছে ছিল না, সেই জন্যই তারা নানা রকম টালবাহানা করেছে, জনগণের ভোটকে অগ্রাহ্য করেছে, গণতন্ত্রকে পদদলিত করেছে। সেই কারণে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধের প্রারম্ভে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা প্রস্তুত ছিলেন না, তারা কেউ স্বাধীনতা চাননি। 70-এর নির্বাচনটি হয়েছিল 6 পয়েন্টের ভিত্তিতে এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন করেছেন তৎকালীন প্রধান নেতা শেখ মুজিবুর রহমান। 24 বছর ধরে তিনি আন্দোলন করেছেন পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের জন্যে। পাকিস্তানের অন্যান্য প্রদেশগুলো যে সুযোগ সুবিধা ভোগ করে, পূর্ব পাকিস্তানও যাতে একই সুযোগ সুবিধা ভোগ করে, সেই জন্যই এই আন্দোলন ছিল, যাকে বলা হতো প্যারিটির আন্দোলন। এই ধরনের পূর্ব পাকিস্তানের মানুষ তৎকালীন ক্ষুব্ধ ছিল, নিগৃহীত ছিল, তাদের মূল্য ছিল না, ভোটেরও কোনো মূল্য ছিল না। এসব কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা ক্ষুব্ধ ছিল এবং 70-এর নির্বাচনে 6 পয়েন্টের ভিত্তিতে আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্যই ভোট দিয়েছিল এই দেশের মানুষ। কিন্তু সেই ভোটের রায়কে সম্মান না জানিয়ে পাক বাহিনী একটি ভয়াবহ ক্র্যাকডাউন করে হাজার হাজার মানুষকে হত্যা করে এবং যে ভয়াবহ নৃশংসতা ঢাকা এবং অন্যান্য শহরে তারা চালিয়েছে, এটি সম্বন্ধে বাঙালিরা পরিচিত ছিল না। আমরা সরাসরি যুক্ত ছিলাম অস্থায়ী রাষ্ট্রপতির বক্তব্যে, আর তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ফুটপাত দখলের চিত্র রাজনীতিতে নতুন কিছু নয়, তবে এখন আর ফুটপাত নয়, দখলের শিকার মূল সড়কের অর্ধেকই। কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিক্সা গ্যারেজ, কোথাও আবার পরিবহনের স্ট্যান্ড। এতে সড়ক সংকুচিত হয়ে রাজধানীতে বেড়েই চলেছে যানজটের ভোগান্তি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি অর্থের অপচয়। বিশেষজ্ঞরা বলছেন সমস্যার সমাধানে শুধু উচ্ছেদ নয়, প্রয়োজন সমন্বিত পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান। রিমু সিদ্দিকের রিপোর্ট। 30 ফুট প্রশস্ত এই সড়কের প্রায় 15 ফুটেই দখল হয়ে গেছে। রাজধানী ফুটপাত হারিয়েছে অনেক আগেই, এখন দখল হয়ে যাচ্ছে মূল সড়কের বড় অংশ। মূল সড়কের কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিকশার গ্যারেজ, কোথাও আবার পরিবহন স্ট্যান্ড ও অবৈধ পার্কিং। সড়ক দখলের আরেক বাস্তবতা যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখা, ফলে সংকুচিত হচ্ছে যান চলাচলের পথ। ফুটপাতের গণ্ডি পেরিয়ে এখন অবৈধ দখলের থাবা পড়েছে মূল সড়কে, দখল হয়ে যাচ্ছে মূল সড়কের অর্ধেকেই। সরকার যদি একটা নিজের তো জায়গা ঘুরে দেয় তাহলে সব আকারে এখানে দেয়, হকার কাট করে দেওয়া হবে বলছিল, এখন পর্যন্ত কার্যকারিতা আসেনি। ফার্মগেট, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, গুলিস্তান, মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকার চিত্র প্রায় একই। বাড়ছে যানজট, চরম মাত্রায় পৌঁছাচ্ছে ভোগান্তি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। রাস্তার মধ্যে যদি বাসের পার্কিং থাকে, বিভিন্ন মোটরসাইকেলের পার্কিং থাকে, তাহলে কিন্তু জ্যাম লেগেই থাকবে। 3 লাইন 4 লাইন করে বাসটি রেখে দেয়, রেখে দেওয়ার পরে গাড়িগুলো যেতে পারে না। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, ঢাকার যানজটে বছরে প্রায় 37,000 থেকে 55,000 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। যানবাহনের গড় গতি নেমেছে ঘন্টায় মাত্র 5 কিলোমিটার। তারা ফেরত আসছে, এর ফলে দুটো সমস্যা, একটা হচ্ছে আমার যানজট তো বেড়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে হকারদের এই ব্যবস্থাপনা কখনই হয়তো সম্ভব হবে না, কারণ তারা বুঝে গেছে যে ব্যবস্থাগুলো বা অভিযানগুলো হয় সেটা সাময়িক। দ্রুত এই সমস্যা সমাধান করে নগরীর বাসযোগ্যতা ফেরানোর আশ্বাস ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকের। ফুটপাতকে ব্যবহার করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদের কাছে তারা স্বীকারও করেছে, যেই কারণে আমরা তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, ওদেরকে ওই রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড আদার্স এইটার ব্যাপারে অ্যাপ্রুভ হয়ে আসার পরেই আমরা সেটা দেয়া শুরু করব। তাদেরকে আমরা একটা সিস্টেমে আনতে চাই। তিলোত্তমা ঢাকার প্রাণ ফেরাতে কার্যকর উদ্যোগ কবে নেবে কর্তৃপক্ষ? অপেক্ষার সেই প্রহর ফুরায় না নগরবাসীর। ফুটপাত পথচারীর জন্য, সড়ক যানবাহনের জন্য এই মৌলিক ব্যবস্থাপনা কার্যকরভাবে নিশ্চিত করা গেলে রাজধানীর দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে প্রত্যাশা নগরবাসীর। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। যে ভবন থেকে ছাত্র জনতার বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হতো, সেই গণভবনই এখন জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
ইতিহাসের এই সংগ্রহশালা দেখতে ছুটির দিনে ভিড় করেন হাজারো দর্শনার্থী। তবে অধিকাংশ দর্শনার্থীর অভিযোগ জাদুঘরের ব্যবস্থাপনা নিয়ে। স্বৈরাচারী শাসনের পতনের পর যে গণভবন পরিণত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ও সংগ্রামের জীবন্ত প্রতীক হিসেবে ছুটির দিনে ইতিহাসকে ছুঁয়ে দেখতে সেখানে এসেছেন হাজারো মানুষ। শুক্রবার বেলা 2টার পর দরজা খোলার কথা থাকলেও কয়েক ঘন্টা আগে থেকেই জাদুঘরের সামনে ভিড় করেন হাজারো দর্শনার্থী। তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা দরজার সামনেই অপেক্ষা করেন তারা। আমরাও দাঁড়িয়ে আছি 1.5 ঘন্টা ধরে, মানে সময়টা যদি আগে জানিয়ে দেওয়া হতো তাহলে আমার তো খুবই ভালো হতো। বিগত যে প্রধানমন্ত্রী কিভাবে এখানে বসে স্বৈর শাসন করতেন সেটা দেখার জন্য সবার আগে এসে দাঁড়িয়ে এসেছি। আমার মতো আরও অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, এটা যারা জুলাইকে ধারণ করে তারাই মূলত এখানে আসছে। তো এখানে এসে যে একটা ভোগান্তি আপনি দেখতে পাচ্ছেন, এখানে হাজার হাজার মানুষ, তারা কিন্তু এই ভোগান্তিটা কার জন্য হচ্ছে? এটা ম্যানেজমেন্ট আসলে অত্যন্ত বাজে কাজ করছে। 2টার স্লটটা তার 3টা থেকে করেছে, এটা তো অন্তত আগাম জানানো উচিত ছিল। এই যে এতক্ষণ ধরে বসে আছি 3 ঘন্টা যাবত, কিন্তু আসলে ঢুকতে পারছি না। ইতিহাস আর সংগ্রামের মেলবন্ধনে তৈরি জুলাই স্মৃতি জাদুঘরে ঢুকতেই নজরে পড়ে গ্রাফিতি, প্রতীকী গণকবর সহ জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, যা স্মরণ করিয়ে দেয় 24-এর অভ্যুত্থানের দগদগে ইতিহাসের কথা। এই প্রজন্মের যে অবদান বাংলাদেশের প্রতি, সেটা যেন ওরাও মাথার মধ্যে নিতে পারে। বিগত সরকারের আমলে যত অনিয়ম সেটা এইভাবে রাখা হয়েছে, এটা ভালো। আমার বাচ্চাদেরও দেখাইছি, দেখো এইভাবে হাসিনা নামে একজন সরকার ছিল দেশে। লোভ শিহরিত হওয়ার মতো ঘটনা, আমি তো কিছু কিছু ঘটনা দেখে একেবারে কেঁদেই ফেলেছি। ভবিষ্যৎ প্রজন্মকে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা জানাতেই অনেকে এসেছেন পরিবারের ছোট্ট সদস্যকে সঙ্গে নিয়ে। তাদের দাবি জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচারের। ভয়াবহতা নির্মমতা চালিয়েছে, এর বিচার যদি আমরা জাতি হিসেবে করতে না পারি তাহলে আমরা পাপী হয়ে যাব। আসলে এগুলো জাদুঘরের মাধ্যমে সবাই দেখতে পারে, জানতে পারে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো থাকবে, যেন ফেসিস্ট আর হতে পারে না। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা এবং শুক্রবার বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। একসময়ের দেয়াল ঘেরা ক্ষমতার কেন্দ্রবিন্দু আজ জনতার পদচারণায় মুখরিত। দেয়ালে লেখা স্লোগান আর বিভিন্ন নিদর্শন জানান দিচ্ছে 24 জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে এক অগ্নিঝরা ইতিহাস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। মন্দভাব চলছে মার্কিন পোশাকের বাজারে। বাংলাদেশ ধাক্কা খেলেও শক্ত অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। পতনে চীনের হারানোর বাজার দখলে এগিয়েছে ভারত ও ক্যাম্বোডিয়া। এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর অটেক্সা। মন্দাভাব মার্কিন পোশাকের বাজারে। চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্ববাজার থেকে ৩,৫০৮ কোটি ৭২ লাখ ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা 2025 সালের একই সময়ের তুলনায় ৮.০৪% কম। গেল জানুয়ারি থেকে জুন এই 6 মাসে 557 কোটি 2 লাখ ডলারের চীনা পোশাক আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এক বছর আগের তুলনায় যা 37.69% কম। ধাক্কা খেয়েছে বাংলাদেশও। গেল জুন পর্যন্ত 6 মাসে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের রপ্তানি কমেছে 6.৫%। 425 কোটি 24 লাখ মার্কিন ডলার থেকে নেমেছে 400 কোটি 78 লাখ ডলারে। বৈশ্বিক বাজারেও কিন্তু অর্ডার কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নও প্রায় 19 থেকে 20% অর্ডার কমেছে। এই মন্দার মধ্যেও নিজেদের শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে ভিয়েতনাম। গেল জানুয়ারি থেকে জুন এই 6 মাসে দেশটি 776 কোটি 95 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে মার্কিন বাজারে। বছর ব্যবধানে বেড়েছে 1.08%। গ্যাসের সংকট কিভাবে সহজ সমাধানে এনে এটাকে ত্বরান্বিত করা যায়, পোর্টের সমস্যার সমাধান কিভাবে করা যায়, ব্যাংকের ইন্টারেস্ট রেটটা যেখানে সারা পৃথিবীতে রেট কম, সেই জায়গায় আমরা 14 থেকে 15% দিয়ে ব্যবসা করা, ইট ইজ ভেরি টাফ। বড় পতনে বছর ব্যবধানে 25.27% কমে দেশটিতে ভারতের পোশাক রপ্তানি নেমেছে 212 কোটি 20 লাখ ডলারে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বিদেশি উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীরা যেন দেশেই ফিরে আসে এমন পরিবেশ তৈরির চেষ্টা করছে সরকার। হোটেল সোনারগাঁয়ে ফ্যাট ক্যাপ আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাবা ওবায়েদ। মাননীয় প্রধানমন্ত্রী উনি বদ্ধপরিকর। আমাদের একটা জনগোষ্ঠী আছে, ইয়াং পপুলেশন আছে, তাদের জন্য 1-1.5 বছরের মধ্যে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান ব্যবস্থা করতে, এবং সেই কর্মসংস্থান দেশে এবং বিদেশে 2 জায়গাতেই।
মাদক চোরাচালানে এবার বিশেষ একটি জ্যাকেট ব্যবহার করছে কারবারিরা। এক একটি জ্যাকেটে 18টি চেম্বার করে সেগুলোতে মাদক ভরে পরিবহন করছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায়। সম্প্রতি বিশেষ সেই জ্যাকেটে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাসুদুর রহমানের রিপোর্ট। যাত্রীবাহী বাসে মাদকের বড় চালান আসছে এমন গোপন তথ্যে রাজধানীর মহাখালীতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির গোয়েন্দা দল। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ন্যাশনাল ট্রাভেলস নামের একটি বাস থামিয়ে চলে তল্লাশি। সন্দেহজনক এক নারী সহ 3 জনকে আটক করা হয়। 2 পুরুষের ব্যাগ তল্লাশি করে মেলে ফেন্সিডিল, নারীর কাছ থেকে উদ্ধার হয় বিশেষ একটি জ্যাকেট, সেটিতেও মেলে মাদক। 3 জনকে জিজ্ঞাসাবাদে জানা যায় এদের আরেক সদস্য আসছে আরেকটি বাসে। এবার দেশ ট্রাভেলস নামের আরেকটি বাস থামিয়ে চক্রের আরেক নারী সদস্যকে আটক করেন। তার কাছ থেকেও মেলে একই জ্যাকেট, সেটি থেকে উদ্ধার হয় ফেন্সিডিল। আমার শরীরে যে জ্যাকেটটি দেখা যাচ্ছে এটি মোটেও সাধারণ কোনো জ্যাকেট নয়। মাদক কারবারিরা খালি গায়ে এই জ্যাকেট পরিধান করে ওপরে পোশাক পরে ভেতরে সুকৌশলে মাদক পরিবহন করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল যখন এই জ্যাকেটটি উদ্ধার করে তারা অবাক হয়েছিল, কেননা এর ভেতরে সুকৌশলে এভাবেই থরে থরে সাজানো ছিল ফেন্সিডিল। ডিএনসি জানায় গ্রেফতার নাসিরুল এই চক্রের প্রধান, ফাহিম, জুলেখা, নাসরিন তার সহযোগী। তারা 3 থেকে 4 বছর ধরে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বিশেষ জ্যাকেটের সাহায্যে মাদক পরিবহন করে আসছিল। বিশেষ প্রকারের জ্যাকেট প্রস্তুত করে দেয় তারা, এবং ওই জ্যাকেটে 18 থেকে 20টি চেম্বার থাকে। প্রত্যেক চেম্বারে তারা 3 থেকে 4টি ফেন্সিডিল এরকম তারা কনসিল করতে পারে। তারা অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আপনার বাসে আসে। এটা আসলে কোনোভাবে বোঝার যায় না আসলে যে তারা এখানে মাদক পরিবহন করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা মোবাইল ফোন বন্ধ করে তারা এই মাদকগুলো পরিবহন করে। চক্রটি মূলত 3টি ভাগে বিভক্ত। একটি দল ভারত থেকে ফেন্সিডিল এনে চাঁপাইনবাবগঞ্জে মজুত করে। আরেক দল প্রতি পিস 1.5 থেকে 2,000 টাকায় সেটি কিনে দূরপাল্লার বাসে স্বামী স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে বিশেষ জ্যাকেটে করে ঢাকায় এনে অন্য একটি দলের কাছে 3 থেকে 3,500 টাকায় বিক্রি করে। ঢাকার সেই চক্র খুচরায় বিভিন্ন দামে রাজধানীতে বিক্রি করে। 3টা নেটওয়ার্ক আছে এখানে। একটা চক্র তাদের যে ভারতীয় যে সীমান্ত আছে, সীমান্ত থেকে তারা বাংলাদেশি ফেন্সিডিল তারা এখানে পাচার করে। ঢাকায় যে ব্যবসায়ী যারা আছে তাদের সাথে তারা যোগসাযোগ করে তারা এই নেটওয়ার্কটি আসলে এস্টাবলিশ করেছিল। চক্রের ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জের সদস্যদের ধরতে অভিযানে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। থাইল্যান্ডের ব্যাংকক স্কুলে বন্দুক হামলায় প্রাণ গেল 6 শিক্ষক শিক্ষার্থীর, আহত আরও 15 জন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। স্কুলে হামলার আগে নিজের দাদা দাদিকেও হত্যা করে বন্দুকধারী। শুক্রবার সকাল সকাল রক্তাক্ত হলো থাইল্যান্ডের একটি স্কুল। ব্যাংককের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এলোপাতাড়ি গুলিতে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। শ্রেণীকক্ষের ভেতর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় গুলির শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা টেবিলের নিচে আশ্রয় নিচ্ছে। ব্যাংকক পুলিশ জানায় স্কুলের ভেতরে মেঝেতে একটি বন্দুক এবং একাধিক রাউন্ড গুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। ভয়ঙ্কর সেই ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেন ছাত্ররা। আমরা 5 নম্বর বিল্ডিংয়ে কিছু শব্দ শুনলাম এবং এরপর কি হলো সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম সেগুলো বাজি ফোটানোর শব্দ অথবা কেউ জোরে কিছুতে আঘাত করছে, কিন্তু তারপর আমরা বুঝতে পারলাম আসল ঘটনা। একজন উদ্ধারকর্মী সন্দেহভাজন হামলাকারীকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পাওয়ার বর্ণনা দেন। সন্দেহভাজন ছাত্রটি গুলি চালানোর পর অন্য ছাত্ররা বিভিন্ন জায়গায় গিয়ে লুকায়। পরে পুলিশ সেখানে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। এ সময় অস্ত্রধারীকে দেখে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। ঘটনার পর স্কুল প্রাঙ্গণ থেকে কর্মী ও শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এদিকে থাইল্যান্ডের জনস্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন স্কুলে হামলার আগে নিজের দাদা দাদিকে হত্যা করে সন্দেহভাজন বন্দুকধারী। পুলিশ বলছে হামলায় ব্যবহার করা বন্দুকটি তার দাদার। শাফিনা সুলতানা, সময় সংবাদ। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ও ওমান। 60 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে 2 দেশ। প্রস্তাবিত চুক্তিতে শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে তেহরানের নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়েছে ইরান ও ওমান। 60 দিনের জন্য প্রণালীটি খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে 2 দেশ। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল হাদাত ও আল আরাবিয়া। এ বিষয়ে তেহরানের অনুমোদন মিললে কয়েকদিনের মধ্যে ঘোষণা আসতে পারে।
এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে অবরোধ কার্যকর রাখতে 49টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দর এড়িয়ে অন্য পথে পাঠানো হয়েছে। এছাড়া 2টি জাহাজ অচল করে দেওয়ার পাশাপাশি আরও 2টি জাহাজে তল্লাশি চালানোর কথাও জানিয়েছে তারা। ইরান যুদ্ধের 6 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রুথ সোশ্যালে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে দাবি করে গোলাবারুদের ঘাটতির খবরকে ভুয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষের প্রক্রিয়া ধীরগতির জন্য ইরানের বিভক্ত রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে তিনি বলেন, ইরানে এক পক্ষ যুদ্ধের অবসান চাইলেও আরেক পক্ষ সংঘাত চালিয়ে যেতে চায়। এদিকে ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় মোসাদের 2 শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ। ডারউইনে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছেন তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বিশ্রামে রাখা হয়েছিল টাইগার স্পিনারকে। ব্যাটিং করার সময় হাতে একটা পলিং ফিঙ্গারে ব্যথা লাগছে, বল কন্টিনিউশন হয়েছে, তো তারপর থেকে আমরা ওইটাকে একটু ব্যান্ডেজ করে রাখছি, পুরো দিন রেস্টে রাখা হয়েছে, আবার অবজার্ভ করবো। ওদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সাথে কথা বলে বেশি একটু অপরচুনিটি যেন আমরা মুশফিককে দেখতে পারি এবং ওরা এগ্রি করে। লন্ডনেও ইউকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটাকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। সো আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 5 বছর আগে সরকার ফেলে দিতে চায় বিরোধীরা, কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়, বললেন মির্জা ফখরুল। রাজনীতির সুযোগ পাবে না গণহত্যাকারীরা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। দণ্ডিত হাসিনার সংবাদ সম্মেলন আয়োজনের সংশ্লিষ্টতা নেই ভারতের দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্যকে সমর্থন করে না দিল্লি। এবং বাংলাদেশের ভিসা নীতিতে আসছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো চালু হচ্ছে ই ভিসা। $50 লাখ বিনিয়োগে ভিসামুক্ত ভ্রমণ, থাকছে 30 দিনের অন অ্যারাইভাল সুবিধা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।